আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয়টার উপর ক্লাস নিব, যে বর্তমান বাংলাদেশে এটা কিন্তু ছড়ায়ে পড়ছে এবং অনেকেই কিন্তু হতাশ, অনেকেই কিন্তু আতঙ্কে আছে এবং আমি দিনে অসংখ্য ফোন পাই এটার জন্য। কিছুদিন আগে একজনের সাথে কথা হলো, আমার নরসিংদীর একজনের সাথে, যে ভাই আমার খামারের আশেপাশে অনেকের গরু মারা যাচ্ছে। তো বললাম কেন মারা যাচ্ছে? বলছে ভাই 3 দিনের জ্বরে, 3 দিনের জ্বরে গরু মারা যাচ্ছে এবং এটা কিন্তু একটা আতঙ্ক হয়ে গেছে অনেক খামারের মধ্যে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে বোভাইন এপিমিরাল ফিভার বা 3 দিনের জ্বর, এই জিনিসটা কি, এটা কিভাবে ছড়ায়, এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো, এটার প্রতিকার কি, এটার কারণ কি, হ্যাঁ, এটার কি কি লক্ষণ আমরা দেখতে পাই, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করছি আপনারা এই সময়ের জন্য, যে এই সময়টা অনেকের খামারে যেহেতু ছড়াই পড়তেছে, সময়ের জন্য দেখলে উপকৃত হবেন। তো প্রথমে বলি যে বোভাইন এপিমিরাল ফিভার এটা ক্যাটেলের হয়, মূলত হয় হলো গরুর হয়। যেহেতু ফিভার আছে মানে জ্বর আছে, অত্যাধিক জ্বর দেখা যায় 104, 105, 106, ইভেন রিয়ার ক্ষেত্রে 107 পর্যন্ত জ্বর রেকর্ড করা গেছে। রিয়ার, এটা সচরাচর দেখা যায় না। তাহলে ফিভার মানে এখানে জ্বর থাকবে। জ্বর কেমন? তীব্র জ্বর। এই জিনিসটা মূলত কোন সময় বেশি হয় জানেন? এই যে এখন শীত পার হয়ে গেল, গরমের যা শুরু, আবহাওয়া ব্যাপক পরিবর্তন। এই আবহাওয়া ব্যাপক পরিবর্তন হওয়ার কারণে দিনের বেলা গরম, রাতে কিন্তু তীব্র ঠান্ডা, মানে ভোরের দিকে তীব্র ঠান্ডা। গরু কিন্তু ঠান্ডা লাগে, গরম লাগে, ঠান্ডা লাগে, গরম লাগে, মানে কীরকম একটা মানে আনফেভারেবল কন্ডিশন। এবং অনেক ক্ষেত্রে এই ফিভারের সাথে যদি কোনো কারণে গরুর যদি মানে নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে তো এই গরুকে বাঁচানো অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন। তাহলে আমি আলোচনার শুরুতে বলি যে ফিভার মানে জ্বর 104 থেকে 106 বা 107 পর্যন্ত জ্বর থাকতে পারে, তবে 107 জ্বরটা সচরাচর দেখা যায় না। কারণ কি? যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ এবং আমরা জানি ভাইরাস ঘটিত রোগ হওয়ার পর বাঁচার চান্স নাই, কিন্তু এই রোগটার চান্স আছে। এটা কিন্তু এটার মৃত্যু হার আগে ছিল বাংলাদেশে মাত্র 2%। আগে বছর, বিগত বছরগুলোতে যে এই রোগ হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সেরে যেত, যদি কোনো কমপ্লিকেশন না হতো, জটিলতা না হতো, আপনি ছেড়ে যেত। এবং সেখানে সর্বোচ্চ মৃত্যুহার ছিল 2%। মানে 100টা গরুর মধ্যে 100টা গরু যদি আক্রান্ত হতো, সেক্ষেত্রে মাত্র 2টা গরু মারা যেত। কিন্তু বর্তমানে এই হারটা কিন্তু বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পেছনে কারণ আছে, এই কারণগুলো আমি আলোচনা করব। তবে মনে রাখেন, আগে ছিল 2%, কিন্তু এখন হয়তো বা যে বছর শেষে আমরা একটা ক্যালকুলেশন পাবো যে এই বছর এই রোগে কতগুলো গরু মারা গেছে, তখন আমরা এই পার্সেন্টেজটা আরও ভালো জানতে পারবো। তাহলে এটা ভাইরাস ঘটিত রোগ এবং এই ভাইরাসটা বোভাইন এপিমিরাল ফিভার ভাইরাস দ্বারা হয় এবং এটা মশা, ডাস দ্বারা ছড়ায়। মশা কি? মশা বলবো না, মশকি, স্ত্রী মশা দ্বারা এই রোগটা ছড়ায়। এই রোগটা কি করে? ধরেন একটা অসুস্থ গরু হলো, এই অসুস্থ গরুকেও কামড় দিবে এটা, একটা সুস্থ গরু তাকেও কামড় দিবে এটা। তাহলে এই যে জীবাণুটা, অসুস্থ গরু থেকে জীবাণুটা নিয়ে ওই মশকিটা কি করলো? সুস্থ গরুতে দিল। এতে করে এই সুস্থ গরুটা কিন্তু 2 থেকে 10 দিন পর, 2 থেকে 10 দিন, মানে এটা সুপ্তিকাল, যে 2 থেকে 10 দিন পর ওই গরুটাও কিন্তু আক্রান্ত হবে। এবং আমি আপনাদের একটা আতঙ্কের কথা বলি, একজনের গরু যদি অসুস্থ হয় এবং ওই গরু থেকে যদি ব্লাড নিয়ে একটা সুস্থ গরুকে দেওয়া যায়, ওই সুস্থ গরুটা শতভাগ এই রোগে আক্রান্ত হবে, শতভাগ আক্রান্ত হবে। কেন আক্রান্ত হবে? কারণ জীবাণুটা, ভাইরাসটা ডিরেক্ট তার দেহে পুশ করতেছি আমরা, আর ভাইরাস দিলে তো আক্রান্ত হবেই, আক্রান্ত হবেই। তাহলে মনে রাখবো আমরা, এটা মশকিবাহিত রোগ, ডাস খায়, রক্ত খায়, হ্যাঁ, ডাস দ্বারা হয়। তো এগুলাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, রোগটা কিন্তু কন্ট্রোল হবে। এরপর যদি আমরা বলি যে এটার ইতিহাস, যে প্রথম কিভাবে ছড়ায়, 1867 সালে এটা আফ্রিকায় প্রথম আমরা শুনতে পাই যে এটা হয়েছিল। এরপর বর্তমানে এশিয়ার প্রতিটা দেশে এটা আছে, আফ্রিকাতে তো আছেই, এর পাশাপাশি আমরা অস্ট্রেলিয়াতে দেখতে পাই। এই দেশগুলোতেই মূলত আমরা এটা বেশি দেখতে পাই। তবে সচরাচর বর্তমানে দক্ষিণ আমেরিকার যে দেশগুলা, যেমন ব্রাজিলও কিছুটা ইতিহাস আছে, যে ওখানেও এটা বর্তমানে কিছু পরিমাণে আছে, মানে হিস্ট্রি পাওয়া গেছে আর কি। তাহলে মনে রাখবেন, এটা শুরু আফ্রিকা থেকে, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে এটা এখন ব্যাপক হারে ছড়ায় এবং হয়ই কমন রোগ গরুর ক্ষেত্রে, কমন রোগ।
লক্ষণ, এটার কি কি লক্ষণ আছে? আমরা যদি এটার লক্ষণের কথা কল্পনা করি, প্রথমে কমন লক্ষণ জ্বর থাকবেই। এরপর কি হতে পারে? কাশি হতে পারে, এটা ফিক্সড না, কাশি হতেও পারে নাও হতে পারে। আর কি হতে পারে? শ্বাসকষ্ট, এটা হলো অবস্থা খারাপ, এটা হলো কমপ্লিকেশন ব্যাপক, এবং এটা হলে ভালো ডাক্তার দেখাতে হবে, ছোটোখাটো ডাক্তারের কাজ হবে না। এবং এটা হলে মুখস্থ ট্রিটমেন্ট আর কাজ হবে না, যে অমুক 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 দিয়ে দেন গরু সুস্থ হয়ে যাবে, এই ট্রিটমেন্টে কাজ হবে না, দেখে শুনে তারপর ট্রিটমেন্ট দিতে হবে। এরপর আর কি হতে পারে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, পায়ের বিভিন্ন অংশে ফুলে ওঠে, গরু কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ঠিক আছে? এমনকি গরুর দুই পায়ে যদি সমস্যা হয়, গরু মানে যেভাবে হামকুড়া দিয়ে পড়ে না, গরু কিন্তু এরকম করে পড়ে যেতে পারে, হামকুড়া দিয়ে পড়ে দেখবেন যে গরু আর উঠিচ্ছে না। অনেকে মনে করতে পারে মিল্ক ফিভার, আসলে মিল্ক ফিভারের হিসাব তো পরে, এটা তো 3 ডেজ সিকনেস, এটার কারণে পড়ে গেছে, দুই পায়ের সমস্যা এই কারণে পড়ে গেছে। তবে হ্যাঁ, এটা হলে ক্যালসিয়ামেরও ঘাটতি দেখা দেয়। তাহলে গরু কিন্তু পায়ে সমস্যা, পা খোড়াবে, বিভিন্ন সমস্যা হতে পারে। এরপর কি হতে পারে? লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। লসিকা গ্রন্থি কি? আমরা জানি যে গ্রন্থি আছে আমাদের, যেমন লালা গ্রন্থি আছে, ঠিক তেমনই একটা গ্রন্থি আছে হলো লসিকা গ্রন্থি, ঠিক আছে? লসিকা, এই লসিকা গ্রন্থি যেমন আমাদের প্যারোটিড আছে, সাবম্যান্ডিবুলার লসিকা গ্রন্থি আছে, এই যে এখানে সাবম্যান্ডিবুলার এখানে আছে, হ্যাঁ। তো এখানে যদি কোনো কারণে ফুলে যায়, প্রদাহ হয়, তাহলে দেখবেন চোয়ালের নিচে অনেক ক্ষেত্রে ফুলে গেছে। প্যারোটিডের যদি কোনো সমস্যা হয়, প্যারোটিড কানের দেখবেন এই পাশগুলাতে গরুর ফুলে উঠছে। আবার যদি দেখেন যে স্কাপুলার যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে গরুর যে সামনের পা আছে না, এই সামনের পায়ের অংশগুলা দেখবেন আশেপাশে দেখবেন যে গরুর কিন্তু ফুলে গেছে। এগুলা হলে কন্ডিশন আরও খারাপ। তাহলে হ্যাঁ, এগুলা হলো কন্ডিশন খারাপ, তো এই অংশগুলা কিন্তু ফুলে যেতে পারে, বিভিন্ন জয়েন্টে ব্যথা, এটা তো হতেই পারে। আর কি হতে পারে? ও আরেকটা জিনিস, কাঁপুনি থাকবে গরুর গায়ে, কাঁপবে গরু, যে কাঁপতেছে, আপনি দেখতেছেন গরু কাঁপতেছে, ঠিক আছে? হাঁপানির কারণেও গরু কাঁপতে পারে, কিন্তু হাঁপানির কাঁপা অন্য জিনিস আর এই কাঁপা অন্য জিনিস, গরু কিন্তু কাঁপতে পারে। আমরা যদি 3 দিনের লক্ষণের কথা কল্পনা করি, ধরেন প্রথম দিন কি হবে? হালকা জ্বর, খাচ্ছে কম, সকালবেলা কম, বিকালে তীব্র জ্বর, রাতে দেখবেন নাক দিয়ে পানি পড়তেছে, রাতে দেখবেন নাক দিয়ে পানি পড়তেছে। এবং ডে 2 তাপমাত্রা অনেক বেড়ে গেছে, 106 বা 105 বা 5.5 তাপমাত্রা বেড়ে গেছে, নাক দিয়ে আরও বেশি পানি বাড়াচ্ছে, এবং এখানে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এখানে, বুঝতে পারছেন? এখানে শ্বাসকষ্ট হতে পারে এবং কাশি হতে পারে। এবং ওই যে বললাম যে পা ফুলে গেছে, পা ব্যথার কারণে গরু পড়ে যেতে পারে, এবং এই যে লসিকা গ্রন্থিগুলা এগুলা কিন্তু ফুলে যেতে পারে, তাহলে কিন্তু কন্ডিশন খুব খারাপ। এবং ডে 3-তে কি, যদি কমপ্লিকেশন কম হয়, জটিলতা কম হয়, তাহলে গরুটা কিন্তু ডে 3-তে গিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করবে, জ্বরের পরিমাণ কমে যাবে, ব্যথা কিন্তু তুলনামূলক কমে যাবে, এরপর আস্তে 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 গরুটা কিন্তু স্বাভাবিক হবে। যখন দেখবেন জটিল হয়ে গেছে, শ্বাসকষ্ট আছে, তীব্র জ্বর, তখন আপনারা কোনো হেলাই ফেলাই করবেন না, সরাসরি আপনারা চেষ্টা করবেন ডাক্তারের কাছে যাওয়ার, এবং ভালো ডাক্তার, ঠিক আছে? কোনো এই অমুক স্বেচ্ছাসেবী তমুক স্বেচ্ছাসেবী এগুলা না, মুখস্থ বিদ্যা না, যারা রেজিস্টার্ড ডাক্তার, ভেটেনারি, 5 বছর ভেটেনারি পড়ছেন, 2 বছর মাস্টার্স করছেন, এদের কাছে যাবেন, অথবা উপজেলায় যাবেন, সার্জন কিংবা ইওলো, এনাদের কাছে যাবেন, গিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট নেবেন, দেখে শুনে ট্রিটমেন্ট নেবেন। কি করবেন? মোবাইলে ছবি তুলে নিয়ে যাবেন, ভিডিও করে নিয়ে যাবেন, যে স্যার দেখেন আমার গরু এই 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 লক্ষণগুলো দেখাচ্ছে, আপনি ট্রিটমেন্ট নেন। তখন উনি দেখবেন খুব সুন্দর করে ঠান্ডা মাথায় আপনাকে ট্রিটমেন্ট দিবে। আপনি যদি ওটা নিয়ে এসে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, ভালোভাবে ফলো করতে পারেন, আপনার গরু ইনশাল্লাহ বাঁচে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে এই হলো 3 দিনের আমাদের গরুর লক্ষণ। কখন বেশি ছড়ায়? এটা মূলত ছড়ায় বর্ষার শুরুতে। বর্ষার শুরুতে দেখবেন কীটপতঙ্গ বেড়ে যায়, পানি টানি হয়েছে, পানি বিভিন্ন জায়গায় জমাটমা আছে, ব্যাপক হারে কীটপতঙ্গ বেড়ে গেছে, মশকি বেড়ে গেছে, এই রোগটাও কিন্তু বেশি হয়। তো এই জন্য বর্ষার শুরুতেই আমাদের একটু ভালোভাবে যত্ন নিতে হবে, যাতে করে মশামাছি এগুলো কন্ট্রোলে থাকে, এটিলি যাতে কন্ট্রোলে থাকে, বা ডাস, স্পেশালি ডাস আর মশা, এই দুটো যেন খুব ভালোভাবে কন্ট্রোল থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কি কি সমস্যা হয় গরুর? কি কি সমস্যা হয় 3 ডেজ সিকনেস হলে? প্রথম তো সমস্যা দুর্বলতা, গরু দুর্বল হয়ে যাবে। এরপর দেখবেন মোটা তাজাকরণের গরু হলে দেখবেন 15 দিন মোটা তাজাকরণ সর্বনিম্ন আপনার ব্যাহত হয়ে গেছে, খাওয়াচ্ছেন কাজ হচ্ছে না, কিংবা গরু খাচ্ছেই না। এরপর কি হবে? দুধের ক্ষেত্রে দুধের উৎপাদন ব্যাপক কমে যায়,
দুধের উৎপাদন ব্যাপক কমে যায় এবং এই দুধটা আবার ইনক্রিজ করতে কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় লাগে। নির্দিষ্ট একটা সময় লাগে। দুধ হুট করে পড়ে গেছে আবার পরের দিন হুট করে বাড়বে, এই জিনিসটা হয় না। আস্তে 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 বেড়ে যাবে। আর আরেকটা কি, বৃদ্ধি কমে যায়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে গর্ভপাত, যদি গাভীন গরু হয়, যদি গাভীন গরু হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত হতে পারে, যে এর এর জরায়ুতে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় লস, গরুর মৃত্যু হতে পারে। মৃত্যু হতে পারে। মৃত্যু আমি কত বললাম? 10%। এটা 2%। এই 2% থেকে হয়তোবা 2026 সালে হয়তোবা পার্সেন্টেজটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। কারণ অলরেডি অনেক গরু মারা গেছে, আমি অনেকের থেকে ফোনে শুনেছি অনেক গরু মারা যাচ্ছে, ভিডিও দেখছি, অনেক জায়গায় গরু মারা গেছে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ বাড়তেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা ভাই সময় থাকতেই সাবধান হন, গরুর যত্ন নেন, কিছু হলেই ভালো ডাক্তারের কাছে যেতে হবে। এবং আমরা জানি যে প্রতিরোধের ক্ষেত্রে ম্যাক্সিমাম বড় বড় অসুখ প্রতিরোধের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন ব্যবহার করি, কিন্তু দুঃখের বিষয় এই রোগের ভ্যাকসিন আমরা এখনো তৈরি করতে পারিনি। এই রোগের ভ্যাকসিন নাই। এই কারণে এই রোগের ভ্যাকসিন দিয়ে অন্তত এই রোগটা তো কন্ট্রোল আর সম্ভব না। তবে আমরা চাইলে এটার প্রতিরোধ করতে পারি। কিভাবে প্রতিরোধ করতে পারি? যে গরুকে পর্যাপ্ত সুষম খাবার দিব, মশকি সুন্দরভাবে কন্ট্রোল করব, খামার সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সন্ধ্যা হওয়ার আগেই আমরা নেট দিয়ে দিব যাতে করে মশকি যেতে না পারে। আর কোনো কারণে যদি একটা গরু অসুস্থ হয়, এই গরুটাকে অন্য জায়গায় রাখবো, কোয়ারেন্টাইন করা যেটাকে বলে, ঠিক আছে, মানে যেটাকে আমরা আইসোলেশন বলবো। আইসোলেশন করে আমরা অন্য জায়গায় রাখবো। তাতে করে কি হবে, ওই অসুস্থ গরু থেকে এই সুস্থ গরুগুলা কিন্তু কোনোভাবে আক্রান্ত হবে না। তাহলে এগুলা যদি আমরা করি তাহলে আমাদের প্রতিরোধ হবে। এবং লাস্ট কথা যদি আমি আরেকটা লাইন বলি, যে এটার চিকিৎসা কি, আমি এটার চিকিৎসা মুখস্থ চিকিৎসা দিতে চাই না। কারণ আমাদের ভেটেরিনারিয়ানদের একটা কথা আছে কি, আমরা অন্তত না দেখে চিকিৎসা দেওয়া আমাদের নিষেধ। তো না দেখে, চোখে না দেখে শুধু খামারির কথা শুনে চিকিৎসা দেওয়া টাফ, আর অনলাইনে তো আরও টাফ। এই কারণে এই চিকিৎসাটা দেওয়া দিলে যতটুকু না আপনাদের লাভ হবে তার থেকে লসের পরিমাণ বেশি। তা আপনারা যেটা করবেন, ডিরেক্ট উপজেলায় যাবেন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল, প্রাণী সম্পদ, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল যাবেন। অথবা দেখবেন প্রত্যেক উপজেলায় একজন বা দুইজন বা তিনজন দেখবেন ভেটেরিনারিয়ান থাকে, ভেটেরিনারিয়ান থাকে। এনারা কিন্তু রেজিস্টার্ড প্রাপ্ত ভেটেরিনারিয়ান, আমার মতো বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা করছে ভেটেরিনারিয়ান, এনাদের কাছে যাবেন। অথবা LEO, লাইভ স্টক এক্সটেনশন অফিসার উপজেলায় থাকে, LDDPর প্রজেক্টে, ইনি অনেক ক্ষেত্রে বাইরে যায় ট্রিটমেন্ট দেয়। তো আপনারা এনার কাছে যাবেন, গিয়ে বলবেন স্যার দেখেন গরু এই সমস্যা, অথবা অনুরোধ করে ওনাকে বাসায় নিয়ে আসবেন, গরু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। খুব বেশি টাকার ট্রিটমেন্ট লাগবে না, দেখবেন 1-1.5 টাকার মধ্যেই আপনার গরু ভালো হয়ে গেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে ক্লাসটা ছড়াই দিবেন। আল্লাহ হাফেজ।